হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের এখন ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের 4টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই 4টে প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, বা তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো আজকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, ভূমিক্ষয় ও মরুকরণ সম্পর্কে লেখো। প্রথমে ভূমিক্ষয় কি বলা হচ্ছে দেখো, কোনো প্রাকৃতিক কারণে অথবা মানুষ সৃষ্ট কারণে যদি কোনো জমির মাটি আলগা হয়ে অপসারিত হয় তবে তাকে ভূমিক্ষয় বলে। তারপরে দেখো ভূমিক্ষয়ের ফলাফল। ভূমিক্ষয়ের ফলে মাটির জৈব খাদ্য ও বিভিন্ন খনিজ পদার্থ হ্রাস পায়, যার প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়। পরে কি আছে দেখো, 2 নম্বর পয়েন্ট কি আছে ভূমিক্ষয়ের ফলাফলে। ভূমিক্ষয়ের ফলে জলচক্র ব্যাহত হয় এবং বিয়োজকগুলোর বাসভূমি নষ্ট হয়। 3 নম্বর পয়েন্ট, ভূমিক্ষয় অধিক হলে মাটি ধুয়ে শেষ পর্যন্ত নদীর মধ্যে এসে জমা হয়, ফলে নদীর গভীরতা কমে এবং বন্যা দেখা দেয়। 4 নম্বর পয়েন্ট, ভূমিক্ষয়ের ফলে ফলন কমে যায় এবং কৃষি উৎপাদন হ্রাস পায়। তারপরে বলছে ভূমিক্ষয় কমানোর উপায় কি আছে দেখো। 1 নম্বর হচ্ছে ভূমির ঢালের সমকোণে জমি কর্ষণ করলে ভূমিক্ষয় রোধ করা যায়। 2 নম্বর হচ্ছে কোনো জমিকে বা ভূমিকে ফেলে না রেখে বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করলে মৃত্তিকা সংরক্ষিত হয়। 3 নম্বর পয়েন্ট, ভূমিক্ষয় কমানোর জন্য ঝুম চাষ বন্ধ করা প্রয়োজন। 4 নম্বর, খালি বা নগ্ন জমিতে বিভিন্ন রকমের গাছ বা ঘাস পুঁতলে ভূমিক্ষয় রোধ করা যায়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ভূমিক্ষয় নিবারণের জন্য পশুচারণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তারপরে দেখো মরুকরণ কাকে বলে দেখো, কোনো শস্য শ্যামলা ভূমি মরুভূমিতে রূপান্তরিত হওয়াকে মরুকরণ বা মরুভবন বলে। বিশ্বের সমস্ত দেশের ভূমি অবক্ষয়ের পেছনে যে সকল কারণ থাকে তাদের মধ্যে প্রধানত হলো মরুকরণ বা ভূমি মরুতে রূপান্তরিত হওয়া। এখন এটি সারা পৃথিবীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মরুকরণের কারণ 1 নম্বর পয়েন্ট, আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। যথেচ্ছভাবে বৃক্ষছেদন করার ফলে মৃত্তিকার উপরিভাগ আলগা হয়ে স্থানিক আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায়, আবহাওয়ার তাপমাত্রা ও বায়ুর গতি পরিবর্তন হয় এবং এতে মৃত্তিকার উপরিস্তরের পরিবর্তন ঘটে, মরুকরণ সংগঠিত হয়। দ্বিতীয় পয়েন্ট, যথেচ্ছভাবে জমির ব্যবহার। ভূমির মরুতে রূপান্তরের অন্যতম কারণ হল বনভূমির নিধনীকরণ। অবৈজ্ঞানিকভাবে জমি কর্ষণ, গোচারণ জমির তিনকে নির্মূল করে যা ভূমিক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। তারপর দেখো অবৈজ্ঞানিক সেচ ব্যবস্থা। অবৈজ্ঞানিকভাবে জলসেচের ফলে জমি লবণাক্ত হয় এবং ভূমিক্ষয় ঘটে। এর ফলে জমির উর্বরা শক্তি হ্রাস পায় এবং মরুকরণ দেখা দেয়। তারপরে দেখো মরুকরণ প্রতিরোধে বিভিন্ন পদ্ধতি। 1 নম্বর হচ্ছে যথাযথভাবে তৃণভূমি ও বনভূমি সংরক্ষণ করতে হবে, বনসৃজন করে এদের আয়তন ক্রমশ বাড়াতে হবে। 2 নম্বর হচ্ছে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে ঝাউবন ও ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি করতে হবে। 3 নম্বর, মরুভূমির সংলগ্ন স্থানে বৃক্ষরোপণ করতে হবে। এবার যে প্রশ্নটা আছে দেখো, প্রশ্নটা হচ্ছে জমির মানের অবনমন সম্পর্কে লেখো। কি বলা হচ্ছে দেখো, ভূমি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এটি হলো ভূত্বকের একটি অংশ যা উদ্ভিদকুলের একমাত্র ধারক ও বাহক এবং যা মৃত্তিকা দ্বারা আবৃত। কিন্তু সমগ্র বিশ্বে ভূমির অপব্যবহার, অতি ব্যবহার এবং অব্যবস্থাপনার দরুন এই মূল্যবান প্রাকৃতিক সম্পদটি আজ সমস্যায় জর্জরিত। সুতরাং বলা যায় যে সমস্ত জমি ক্রমশ কৃষিকাজের অনুপযুক্ত হয়ে পড়ে, তাকে অনুর্বর জমি বলে। সুতরাং বলা যায় যে সমস্ত জমি ক্রমশ কৃষিকাজের অনুপযুক্ত হয়ে পড়ে তাকে অনুর্বর জমি বলে।
এই অবস্থাকে বলা হয় জমির মানের অবনমন। বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে ভূপৃষ্ঠের কোনো কোনো স্থানে জমির মানের অবনমন ঘটছে। এর পেছনে যে কারণগুলি বর্তমান সেগুলি হলো, এক হচ্ছে নির্বিচারে অরণ্য ধ্বংস করা, দুই হচ্ছে যথেষ্ট পরিমাণে গাছ না লাগানো, তিন হচ্ছে মাটির পরীক্ষা না করে জমিতে রাসায়নিক সার প্রয়োগ করা, চার হচ্ছে দীর্ঘদিন ধরে মাটির ওপর দূষিত জল আবর্জনা জমা হওয়া। তারপরে প্রশ্ন এবার দেখো, এবারে তোমরা প্রশ্নটা দেখে নাও। প্রশ্নটা আছে ভূমি সম্পদ কাকে বলে, এর ব্যবহারের পরিবর্তন আলোচনা করো। প্রথমে সংজ্ঞা আছে, অর্থাৎ ভূমি সম্পদ কাকে বলে সেটা বলা হয়েছে। দেখো, ভূমি একটি প্রকৃতি স্বজ্ঞাত ত্রিমাত্রিক গতিশীল পদার্থ। এটি হলো মানব সভ্যতার পার্থিব আধার, যা ব্যতিরেকে অর্থাৎ যাকে ছাড়া জীবনের কল্পনা করা সম্ভব নয়। মানুষ তার খাদ্য বস্ত্র বা সম্মানসহ অন্যান্য উন্নততর চাহিদাগুলি নিবারণের জন্য ভূমির ওপর বিশেষভাবে নির্ভর করে। এর নানাবিধ ব্যবহার ভূপৃষ্ঠে মানুষের জীবন ধারণকে সম্ভব করে তুলেছে। এবার বলছে জমির ব্যবহারের পরিবর্তন কি। দেখো, জমি বলতে পৃথিবীর স্থলভাগের যে কোনো অংশকেই বোঝায়। জমিকে সম্পত্তি হিসাবে ব্যবহার করা হয়। জমির যোগান সীমিত। যে কোনো দেশে একটি নির্দিষ্ট পরিমাণ জমি আছে। জমিতে চাষ করা যায়, আবার ওই একই জমিতে বাড়িঘর তৈরি করা যায়, আবার জমিতে কলকারখানা, স্কুল, কলেজ, হাসপাতাল, হোটেল, অফিস ইত্যাদি স্থাপন করা যায়। আবার জমিকে খেলার মাঠ অথবা স্টেডিয়াম বা বিমান চলার পথে রূপান্তরিত করা যায়। তারপর কি বলা হচ্ছে দেখো, জমির ব্যবহারের পরিকল্পনা। জমির ব্যবহারের পরিকল্পনায় কি বলা হচ্ছে দেখো, বহুকাল ধরে মানুষের চাহিদা বা প্রয়োজনের পরিবর্তন ঘটে চলেছে। ফলে মানুষের কার্যকলাপ ক্রমাগত বেড়েই চলেছে। এর ফলে চাহিদা বৃদ্ধি পেয়েছে। যেহেতু জমির ব্যবহার আছে সেহেতু জমির ব্যবহারের ক্ষেত্রে প্রতিযোগিতা দেখতে পাওয়া যায়। ফলে জমির ব্যবহারের ক্ষেত্রে পরিকল্পনার প্রয়োজন হয়ে পড়েছে। তারপরে বলা হচ্ছে অতীতকালে মানুষের প্রয়োজনের তুলনায় জমির পরিমাণ বেশি হওয়ায় জমির ব্যবহারের ক্ষেত্রে মানুষ কোনো যত্ন নেয়নি বা সাবধানতা অবলম্বন করেনি। এমনকি অনেক ক্ষেত্রে জমির অপব্যবহার দেখা গেছে। তারপর কি বলা হচ্ছে দেখো, ভূমির গুরুত্ব। জমির যোগান সীমিত, তাই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাথাপিছু জমির পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। তবে জমি ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। ভূমি বা জমির গুরুত্ব সম্পর্কে এই বিষয়গুলি মনে রাখা প্রয়োজন। 1 নম্বর পয়েন্ট, জমিতে গাছপালা জন্মায়। জমি থেকে গাছপালা খাদ্য সংগ্রহ করে, আর বিভিন্ন গাছপালা থেকে মানুষ ও অন্যান্য জীব খাদ্য সংগ্রহ করে। তারপরে বলা হচ্ছে এছাড়া জমিতে মানুষ ও অন্যান্য জীব বসবাস করে। তারপরে বলা হচ্ছে জমি হলো আমাদের জলের ভাণ্ডার। জমি থেকে আমরা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জল সংগ্রহ করি। তারপরে বলা হচ্ছে জমি আমাদের প্রয়োজনীয় খনিজ পদার্থ সরবরাহ করে। তারপরে আছে আমরা নানা ধরনের কার্যকলাপের ফলে যে অপচয় সৃষ্টি করি সেগুলো জমিতেই ফেলে দিয়ে থাকি। প্রশ্নের উত্তরটা এবারে তোমরা দেখো। প্রশ্নটা আছে প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কি, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিংয়ের তাৎপর্য। প্রথমে দেখো প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং। প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে প্রাকৃতিক সম্পদ হ্রাস এবং পরিবেশগত অবক্ষয়ের মূল্য অনুমান করার একটি প্রক্রিয়া। সাম্প্রতিক বছরগুলিতে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত মূল্যায়ন হাতিয়ার হয়ে উঠেছে। প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং প্রাকৃতিক সম্পদ যেমন ভূমি, জল, বন এবং খনিজ সম্পদের জবাবদিহিতার জন্য ব্যবহার করা হবে। এটি প্রাকৃতিক সম্পদের অত্যাধিক শোষণের কারণে পরিবেশের অবক্ষয় রোধের নীতির পরামর্শ দেবে। তারপরে বলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিংয়ের তাৎপর্য। অর্থনীতি এবং পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক। পয়েন্ট হচ্ছে দেখো 1 নম্বর পয়েন্ট, অর্থনীতি এবং পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক। কি বলা হচ্ছে সেখানে, পরিবেশগত সম্পদের দেখো অবনমনে ক্ষতির পরিমাপ করে এবং প্রকৃত অর্থে
উন্নয়ন নির্ধারণে সহায়তা করে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নীতি প্রণয়নে সহায়তা। সাউন্ড ডাটাবেস নীতি নির্ধারণে নীতি নির্ধারকদের তাদের সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব বুঝতে সাহায্য করা। তিন নম্বর পয়েন্ট এসডিজি ব্যবস্থাপনা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার সাথে এনআর এর গভীর অন্তঃসম্পর্ক রয়েছে, কারণ 17টি লক্ষ্যের মধ্যে 4টি সরাসরি প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা এবং তাদের অ্যাকাউন্টিংয়ের সাথে সম্পর্কিত। পরের পয়েন্ট আছে জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে লড়াই। জলবায়ুর পরিবর্তন পর্যবেক্ষণ, পরিমাপ এবং বিশ্লেষণের জন্য সম্পদ এবং প্রবাহ অ্যাকাউন্টগুলি একটি দরকারি কাঠামো হিসাবে স্বীকৃত হয়েছে। এবার পরের প্রশ্নের উত্তর দেখো।